আচ্ছা, আমরা তড়িৎ রাসায়নিক সারি পড়ছিলাম। একটা হচ্ছে ক্যাটায়ন, এটার জন্য তড়িৎ রাসায়নিক সারি পড়ছিলাম। আর একটা হচ্ছে অ্যানায়ন, এটার জন্য পড়ছিলাম। এবং তাদের পরিবর্তিত রূপ আমরা দেখছিলাম। বিশেষ করে অ্যানায়নের গুলো আমরা দেখছিলাম, কারণ এখান থেকে আমাদের একটু বিক্রিয়া রিলেটেড পরিবর্তন হয়। আর ক্যাটায়নের গুলা শুধুমাত্র ক্যাটায়ন বাদ দিলেই সেগুলো পরিবর্তন হবে। কয়েকটা স্টার মার্ক দেওয়া আছে, এই ক্যাটায়ন গুলো আমাদের একটু ওই মানগুলো মনে রাখতে হবে। আর বাকিগুলো আসলে এমনিই বোঝা যায় যে কত ক্যাটায়ন থাকবে আর কি। তারপর উপর থেকে নিচের দিকের পরিবর্তন, এবং উপরে থাকলে সেগুলোকে আমরা অ্যানোড ধরবো, আর নিচে থাকলে সেগুলোকে আমরা ক্যাথোড ধরবো। আচ্ছা, এইখানে একটা কথা আহ, বলার আছে হাইড্রোজেনের সাপেক্ষে। যদি ক্যাটায়নের অবস্থান আমরা কোথায় লিখবো, কোথায় লিখতে পারি, এই, হ্যাঁ আমরা এইখানে একটু লিখি, হ্যাঁ উপরে লিখি, এই যে এই ফাঁকা জায়গাটাতে লিখি ক্যাটায়নের অবস্থান। ক্যাটায়নের অবস্থান যদি হাইড্রোজেনের উপরে হয়, তাহলে ক্যাথোডে তোর হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। ক্যাটায়নের অবস্থান কোথায় হবে? হাইড্রোজেনের উপরে। আমরা তড়িৎ রাসায়নিক সারি যেটা পড়লাম, সেখানে হাইড্রোজেনের উপরে যদি ক্যাটায়নের অবস্থান হয়, আর ক্যাটায়ন গুলা যাবে কোথায়? চার্জ মুক্ত হবে কোথায়? ক্যাথোডে না? তাহলে ক্যাটায়নের অবস্থান হাইড্রোজেনের উপরে হলে ক্যাথোডে কি গ্যাস রিলিজ হবে? হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে। আচ্ছা, আর যদি ক্যাটায়নের অবস্থান যদি হাইড্রোজেনের নিচে হয়, তাহলে কি হবে? বলতো দেখি। কি হতে পারে? যুক্ত হবে হাইড্রোজেন গ্যাস। না, হাইড্রোজেনের নিচে হলে ক্যাথোডে তোর ধাতু জমা হবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখিস। আবার বলতেছি, ক্যাটায়নের অবস্থান হাইড্রোজেনের উপরে হলে আমাদের কি গ্যাস মুক্ত হবে? হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে। আর যদি ক্যাটায়নের অবস্থান হাইড্রোজেনের নিচে হয়, সেক্ষেত্রে আমার কি জমা হবে? ধাতু জমা হবে। বুঝতে পারছি এই কথাটা? ওকে। আর গত ক্লাসে আমরা চার্জ রিলেটেড কথা বলছিলাম, যে চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতি মোল বিবেচনায় কিন্তু কাজ করতে হয়েছে, প্রতি মোল বিবেচনায়। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত কোনো প্রবলেম আছে? না। ওকে। আজকে এই এই যে যে কনসেপ্টটা আমরা শিখলাম, যে উপরের দিকে থাকলে আমাদের কি হিসাবে কাজ করবে। আমাদের এই যে উপরে যে ক্যাটায়নের যে সারিটা দেখলাম, এটা ধাতুরও একই সারি। যদি আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ করি, এই সিরিজ দিয়ে তোরা মনে রাখবি। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ তড়িৎ রাসায়নিক সারি, আর ধাতুর সক্রিয়তা সিরিজ একই কথা। লিকে কানা একেবারে এলো মনে যেন ফিরে, সোনা পাবে হায় কোথাকার হাজি আজ, পেটাবে আমায় ফেলে। আচ্ছা, এবার আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করব একটা যৌগের। তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে আর ক্যাথোডে কি উৎপন্ন হবে, এটা আমাদের বুঝতে হবে। মনে কর একটা কোশ্চেন দেওয়া হলো এরকম, যে জিঙ্ক সালফেটের তড়িৎ বিশ্লেষণে, আমাদের তড়িৎ বিশ্লেষণ সবসময় আমাদের অ্যানোড ক্যাথোড তো লাগবেই। তড়িৎ রসায়নের ভিতরে আমাদের তড়িৎ কোষ যেহেতু আমরা বিবেচনা করতেছি, সেক্ষেত্রে আমাদের অ্যানোড ক্যাথোড লাগবেই। তো এরকম একটা যৌগ দেওয়া হলো যে জিঙ্ক সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয় আর ক্যাথোডে কি উৎপন্ন হয়। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ কথাটা বলে দেওয়া হলো। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ও ক্যাথোডে তোর কি উৎপন্ন হবে। আচ্ছা,
আমরা যদি এটাকে চিত্র আঁকায় একটা চিত্র আঁকায় বোঝাই, বাকিগুলো আর চিত্র আঁকাবো না। তো আমাদের সিস্টেমটা হবে এরকম: আমাদের একটা অ্যানোড আছে, ক্যাথোড আছে, আমরা ব্যাটারি দিই বা যেটাই দিই, যেহেতু তড়িৎ বিশ্লেষণ বললাম, ধর ব্যাটারি দিলাম। তাহলে অ্যানোড বাম পাশেরটা আর ক্যাথোড ডান পাশেরটা ধরলাম। অ্যানোড ক্যাথোড ধরলাম। ধরার পরে আমাদের এখানে কার তড়িৎ বিশ্লেষণ বলছে? জিঙ্ক সালফেট। তার মানে অলরেডি আমরা যদি বিবেচনা করি এইভাবে, তার মানে এখানে আমাদের আছে কি, জিঙ্ক 2+ আয়ন আছে, আর কি আছে, সালফেট 2- আয়ন আছে। তাই আছে না? আর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বলছে, জলীয় দ্রবণের ভিতরে কি কি আছে? H+ আর ওএইচ OH-। মাইনাস। তো এখন ঝামেলা হইলো কি, যে অ্যানোডে তো অ্যানায়ন গুলো আসবে, অ্যানোডে অ্যানায়ন আসবে না। আর ক্যাথোডে কি যাবে? ক্যাটায়ন যাবে, যেহেতু অ্যানোড ক্যাথোডে আমাদের চার্জ মুক্ত হবে। অ্যানোড ক্যাথোডে যদি চার্জ মুক্ত হয়, এবার বলতো এখানে ক্যাটায়ন আছে কয়টা? দুইটা। অ্যানায়ন আছে কয়টা? দুইটা। তাহলে এখন দুইটাই কি একসাথে চার্জ মুক্ত হবে? না, কেউ আগে যাবে কেউ পরে যাবে? আগে। আগে পরে হবে। আগে পড়বে। এখন কে আগে যাবে? কে আগে যাবে সেটা হচ্ছে ওই যে আমরা তড়িৎ রাসায়নিক সারি থেকে যেটা বিবেচনা করছি, কে আগে যাবে, যার বিভব বেশি সে আগে যাবে, যার কাজ করা শক্তি বেশি সে আগে যাবে। তাহলে জিঙ্ক আর H+, এই দুইটার ভিতরে কে আগে যাবে? এক লাইনে যদি আমরা বলি, এই যে উপরে যে আমরা দুইটা তড়িৎ রাসায়নিক সারি শিখছি না, লিকে কানা তরা, কিন্তু বলছি যে তাদের মুখস্থ হয়েছে এই জিনিসটা। তো এখন এইখান থেকে এক লাইনে জাস্ট মনে রাখবি, যে যত নিচে সে আগে চার্জ মুক্ত হবে। কি বললাম? যে যত নিচে সে আগে কি হবে? চার্জ মুক্ত হবে। আমরা যদি এই কোশ্চেনটা একটু নিচে নামাই দেই, ওই লাইনটা আমরা একটু লিখে নাই, তাহলে এইখান থেকে আমরা গত ক্লাসের যে তড়িৎ রাসায়নিক সারি, এখান থেকে আমরা কি বুঝলাম? যে যত নিচে সে আগে কি মুক্ত হবে? চার্জ মুক্ত হবে। সে আগে চার্জ মুক্ত হবে। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা হবে কখন? ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব আর তড়িৎদ্বারের প্রভাব, এইটার একটু প্রভাব আছে, এছাড়া হচ্ছে কোনো ব্যতিক্রম আর তেমন নাই। তাহলে যে যত নিচে সে আগে চার্জ মুক্ত হবে, ব্যতিক্রম আছে ঘনমাত্রার প্রভাব আর তড়িৎদ্বার প্রভাব। আচ্ছা বলতো, আহ আচ্ছা, ঘনমাত্রার প্রভাবটা আবার কোন ক্ষেত্রে হবে এটাও একটু উল্লেখ করে দেই। ঘনমাত্রার প্রভাবটা হবে হ্যালোজেন লবণের ক্ষেত্রে। হ্যালোজেন লবণের ক্ষেত্রে। আচ্ছা, আর তড়িৎদ্বার প্রভাবটা কোন কোন ক্ষেত্রে হবে? তড়িৎদ্বার হিসেবে যদি তোর মার্কারি বা অ্যামালগাম থাকে। মার্কারি আসলে অ্যামালগাম। মার্কারি আর অ্যামালগাম থাকলে এইখানে কি কোনো তড়িৎদ্বার উল্লেখ করা আছে? মার্কারি তড়িৎদ্বার বা এরকম কোনো কিছু উল্লেখ করা আছে? এখানে কি কোনো তড়িৎদ্বার উল্লেখ না। করা আছে? এই যে আমি যে কোশ্চেনটা দিছি, এই না। কোশ্চেন তড়িৎদ্বার উল্লেখ আছে নাই? এই কোশ্চেনে কি কোনো হ্যালোজেন লবণ আছে? না। নাই। না। হ্যাঁ, আমরা যে হ্যালোজেন লবণ হয়, তাহলে আমাদের এটা কি নর্মাল নিয়ম, স্বাভাবিক নিয়ম? তাহলে স্বাভাবিক নিয়মে এখানে আমাদের আমাদের আয়ন আছে আমাদের দুইটা করে, একটা জিঙ্ক আর একটা হচ্ছে সালফেট, আর এদিক দিয়ে হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। তাহলে কোনটা, কোন ক্যাটায়ন আগে চার্জ মুক্ত হবে এখান থেকে বলতো দেখি? হাইড্রোজেন। তাহলে এইখানে দেখতে হবে কে নিচে অবস্থান করতেছে, তাই না? তাহলে আমরা তড়িৎ রাসায়নিক সারিটা আমরা মনে মনে উচ্চারণ করব, লিকে কানা মেগাবার এলো যেন। তাহলে দেখ, যেন কিন্তু উচ্চারণ হয়ে গেছে, বাট হাইড্রোজেন কিন্তু এখন উচ্চারণ হয় নাই, হাই উচ্চারণ হয় নাই। তাহলে হাইড্রোজেন কি নিচে অবস্থান করতেছে না? তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। আর উপরে এই পাশে অ্যানায়ন থেকে কে আগে চার্জ মুক্ত হবে? ওএইচ মাইনাস। দেখ, আমাদের সালফেট উপরে আছে আর হাইড্রোক্সিল কিন্তু নিচে, এটা কিভাবে উচ্চারণ করবো? না সা কবে আইলো, হাই। তাহলে এই পাশে হাইড্রোক্সিল কি নিচে অবস্থান করতেছে, তাহলে হাইড্রোক্সিল কি হবে? আগে চার্জ মুক্ত হবে। তাহলে এটা আমরা সাজাবো কেমনি? পরীক্ষার হলে তার চিত্র আঁকানো সম্ভব না। পরীক্ষার হলে তোরা সরাসরি সরাসরি এইভাবে একটু কাজ করবি, CC AA। CC CCA বলতে বোঝানো হচ্ছে এখানে ক্যাথোড গুলা ক্যাটায়নে আসবে, মানে ক্যাটায়ন গুলা তোর ক্যাথোডে যাবে। তাহলে সিসি দ্বারা কি বোঝানো হচ্ছে? ক্যাটায়ন গুলা কোন দিকে যাবে? সব ক্যাথোডে যাবে।
আর অ্যানায়ন গুলা কোন দিকে যাবে? অ্যানায়ন সব যাবে হচ্ছে অ্যানোডের দিকে। তাহলে আমরা শুধু আয়ন গুলাকে ভাগ করব। তাহলে জিঙ্ককে ভাগ করলে, জিঙ্ক সালফেটকে ভাগ করলে জিঙ্ক 2+ পাওয়া যায়, সালফেট পাওয়া যায়। আর হাইড্রোক্সি পানি বলাতে, জলীয় দ্রবণ বলাতে H+, এবং আমাদের হাইড্রোক্সিল মাইনাস। তাহলে এখন এই দুইটার ভিতরে, জিঙ্ক আর পানির H+-এর ভিতরে কে আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোজেন। তা হাইড্রোজেন যদি চার্জ মুক্ত হয় তাহলে মানে সে কি হবে? H2 হবে। আর সালফেট আর হাইড্রোক্সিলের ভিতরে কে আগে চার্জ মুক্ত হবে? যে যত নিচে অবস্থান করতেছে। তাহলে নিচে কে অবস্থান করতেছে? অক্সাইড। হাইড্রোক্সিল। আর হাইড্রোক্সিল আমাদের কি উৎপন্ন করে? অক্সিজেন আর পানি উৎপন্ন করে। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের অ্যানোডে কি উৎপন্ন হইলো? অক্সিজেন গ্যাস। অ্যানোডে কি উৎপন্ন হইলো? অক্সিজেন গ্যাস। আর ক্যাথোডে কি উৎপন্ন হইলো? হাইড্রোজেন গ্যাস। বুঝছি? হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। আচ্ছা, আমরা এখন আরেকটা কোশ্চেন দিব, শুধুমাত্র চেঞ্জ আসবে আমাদের দ্রবণের ভেতরে, শুধু চেঞ্জ আসবে। ওকে। কোশ্চেনটা হবে এরকম: কপার সালফেটের জলীয় দ্রবণে, কোশ্চেনটা আগের মতোই, তোরা আমাকে দ্রুত সলভ করে দে শুধু। কপার সালফেটের জলীয় দ্রবণে, আমি আর কোশ্চেন পুরোটা লিখবো না। কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড আর কি উৎপন্ন হবে ক্যাথোডে? অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হবে? দ্রুত বল। ক্যাথোডে আগে হচ্ছে কপার হবে, কপার মুক্ত হবে। হুম, বাকিরা? হ্যাঁ, ওটা হচ্ছে আগে কপার মুক্ত হবে, আর অ্যানোডে হচ্ছে ওএইচ মাইনাসটা আগে হবে, হাইড্রক্সিল আয়ন। তাহলে কি হবে আমাদের? তাহলে আমরা এখানে কাজ করব কি, সিসি আর কি, এ, এ। তাহলে ক্যাটায়ন, কপার সালফেটকে ভাঙলে কপার 2+, আর কি পাওয়া যাবে? সালফেট 2-। আর জলীয় দ্রবণ বলতে আমরা H+, আর কি OH-। তাহলে এখন কপার 2+ আর হাইড্রোজেন প্লাসের ভিতরে কে নিচে অবস্থান করতেছে? কপার। কপার নিচে অবস্থান করতেছে, তার মানে এবার কপার আগে চার্জ মুক্ত হবে। আর সালফেট আর হাইড্রোক্সিলের ভিতরে কে আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল চার্জ মুক্ত হলে কি হয়? অক্সিজেন প্লাস পানি উৎপন্ন হয়। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন দেওয়া হোক। পটাশিয়াম নাইট্রেট এর জলীয় দ্রবণে অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হবে? অ্যানোড ও ক্যাথোডে কি উৎপন্ন হবে? এই কোশ্চেনের আনসার দিবি, একটা আনসার দিবি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে। দ্রুত। প্রথমটা ক্যাথোডে হচ্ছে ওরা পটাশিয়াম প্লাস মুক্ত হবে।
কি উৎপন্ন হবে? না, যে নিচে সে আগে মুক্ত হবে না, তাহলে তো হচ্ছে হাইড্রোজেন মুক্ত হয়। পটাশিয়াম নাইট্রেট, আর জলীয় বলাতে H+, OH-, তাহলে কে আগে চার্জ মুক্ত হ্যাঁ হবে? হ্যাঁ, পটাশিয়াম আর হাইড্রোজেন হাইড্রোজেনের ভিতরে কে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোজেন। না, আর এখান থেকে কে আগে চার্জ মুক্ত হবে? অক্সিজেন আর পানি না। অক্সিজেন আর এখানে পানি। পানি তো লেখার দরকার নাই, পানি তো লিকুইড। তাহলে অ্যাকচুয়ালি কি গ্যাস মুক্ত হবে? অক্সিজেন। পানি কিন্তু আমি অক্সিজেন। লিখছি সব জায়গায়, বাট পানি না লিখলেও চলে। ঠিক আছে, পানি কিন্তু না লিখলেও চলে, কারণ অ্যাকচুয়ালি গ্যাস হিসেবে উৎপন্ন হচ্ছে, লিকুইড তো দ্রবণে থেকে যাইতেছে। বুঝছি। পরেরটা। হ্যাঁ, ওটাও তো সেম হয়। হাইড্রোজেন আগে সোডিয়াম মুক্ত হয়। প্লাস, OH-, H+, OH-, তাহলে এখানে হাইড্রোজেন হবে, আর ওইখানে কি হবে? অক্সিজেন হবে। ঠিক আছে। আচ্ছা, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে যদি আমি পটাশিয়াম আয়োডাইড দিতাম, এই কোশ্চেনটা আনসার করতো। তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? এক্ষেত্রেও হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে সি আর কি আমরা এখানে কিন্তু জলীয় দ্রবণ উল্লেখ না করে কিন্তু ভৌত অবস্থার মাধ্যমে দেখাই দিছি। তাহলে প্রথমে কি হবে? পটাশিয়াম প্লাস, আয়োডিন মাইনাস, তারপরে আমাদের অ্যাকুয়াস কথাটা উল্লেখ আছে না এখানে। তাহলে H+, OH-। তাহলে এইখান থেকে আমাদের নিচে কে? হাইড্রোজেন। আর এইখানে নিচে কে? হাইড্রোক্সিল। কি বুঝতে পারতেছিস? হুম। আচ্ছা, এইবার আয় হচ্ছে ওই যে ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম নাম্বার 1, লেখ হচ্ছে আয়নের ঘনমাত্রার প্রভাব। আয়নের ঘনমাত্রার প্রভাব। আমরা উপরে কিন্তু ব্যতিক্রম লিখছিলাম, দুইটা ব্যতিক্রম লেখা আছিল না? দেখতো। ব্যতিক্রম আমরা হিসেবে কি বলছিলাম, যে একটা হচ্ছে ঘন, আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নির্ভরশীল। আয়নে যে চার্জ মুক্ত হবে এটা কার কার উপর নির্ভরশীল? এই কয়েকটা জিনিসের উপর আমাদের নির্ভরশীল। একটা হচ্ছে এই যে তড়িৎ রাসায়নিক সারি বা বিভব, একটা হচ্ছে ঘনমাত্রা, আরেকটা হচ্ছে তোর এই উম, তড়িৎদ্বারের প্রকৃতি। এটা আমি একটু পরে লিখে দিচ্ছি যে আমাদের তড়িৎ বিশ্লেষণের নিয়ামক কি কি, তড়িৎ বিশ্লেষণের প্রভাব সৃষ্টিকারী নিয়ামক। এমসিকিউ এর জন্য আমরা লিখে দেবো একটু পরে, দ্বারা আগে আমরা ব্যতিক্রম দিয়ে আগে সাজায় আনি বিষয়টা। তাহলে ব্যতিক্রম 1, এখানে কি কিসের প্রভাব? আয়নের ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, কোশ্চেনটা করা হলো এরকম যে আচ্ছা, ব্রাইন কি তোরা বলতো আগে? ব্রাইন, ব্রাইন কথাটা শুনছিস না আগে? এটা সোডিয়াম মানে কি? হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ। ব্রাইন সোডিয়াম হাইড্রোক্সাইড না তো, লবণ না এটা, সোডিয়াম ক্লোরাইড। ও সরি। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হয়? ব্রাইন। একটা জিনিস মনে রাখতে হবে, ব্রাইনের কিন্তু লবণের ঘনমাত্রা অনেক বেশি থাকে। দ্রবণকে কি বলা হবে? ব্রাইন বলে। এটা দ্বারা বিভিন্ন রকম পিকেল তৈরি করা হয় বা আচার তৈরি করা হয়, বা খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে আর কি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হবে? ব্রাইন বলে। তো এখন কোশ্চেন করা হলো যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ দেখ। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে, ব্রাইনের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে, যেহেতু গাঢ় জলীয় দ্রবণ বলেই দিচ্ছে, তাহলে মানে আলাদা করে জলীয় দ্রবণ কথাটা উল্লেখ না করলেও চলে। জাস্ট ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হবে? অ্যানোড ও ক্যাথোডে কি উৎপন্ন হবে? আচ্ছা, তা আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এই যে এইভাবে আমরা, মানে এটা কিন্তু আবার পরীক্ষার খাতাত লিখিস না, এই যে এইভাবে CCA যে লিখতেছি,
এটা জাস্ট তোর বোঝার জন্য লিখবি এইটা এইভাবে। ধর সিসি এ, ব্রাইন মানে কি, সোডিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস। আর ব্রাইন মানে কি, গাঢ় জলীয় দ্রবণ না, তার মানে কি এইচ প্লাস এবং কি ও এইচ মাইনাস। তাহলে এইখানে চার্জ, কে আগে চার্জ মুক্ত হবে হিসাব করলে? সোডিয়াম প্লাস না হাইড্রোজেন। হাইড্রোজেন প্লাস? তো নিচে যেটা অবস্থান করে তার মানে হাইড্রোজেন। আর আমরা ব্যতিক্রম হিসেবে কিন্তু উল্লেখ করে আসছিলাম উপরে যে ঘনমাত্রার প্রভাবটা অ্যাকচুয়ালি কার জন্য হয়? কার জন্য হয়? হ্যালোজেনের লবণের ক্ষেত্রে, হ্যালোজেনের ক্ষেত্রে হয়। কার ক্ষেত্রে হয়? হ্যালোজেনের ক্ষেত্রে। তাহলে এখানে হ্যালোজেন কোনটা আছে দেখতো? নিচে আমাদের হ্যালোজেন ক্লোরিন। কোনটা আছে? ক্লোরিন। তো এই ক্লোরিন কি করে, এই যে যেহেতু গাঢ় জলীয় দ্রবণ, তো গাঢ় হওয়ার কারণে আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এখানে গাঢ় জলীয় দ্রবণ বলার কারণে কি হয়েছে, এখানে ক্লোরাইড আয়নের কি কি বৃদ্ধি পাইছে বলতো? ঘনমাত্রা বৃদ্ধি পাইছে। সোডিয়াম আয়নের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। আর ঘনমাত্রা বৃদ্ধি হলে আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, এবং চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে এইখানে প্রবণতাটা তাহলে কার বেশি? হাইড্রোক্সিলের বেশি না ক্লোরাইডের বেশি? ক্লোরাইডের বেশি। ক্লোরাইডের বেশি। কি কারণে বেশি হয়ে গেল? কারণ ব্যাটারি, তুই ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার বলছিস যে কারণে। ব্রাইন, ব্রাইন কিন্তু গাঢ় জলীয় দ্রবণ। আর এই গাঢ় জলীয় দ্রবণ হওয়ার কারণে তার কি ঘনমাত্রা বেড়ে গেছে। গাঢ় জলীয় দ্রবণ হওয়াতে, ঘনমাত্রা বেড়ে যাওয়াতে তার কি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাইরে গেছে আর কি। কিছুটা হচ্ছে ওই যে জনসংখ্যা বৃদ্ধির মতো, যে অনেক জিনিস, তুই একা অনেক শক্তিশালী, কিন্তু তোর বিপরীতে অনেক শত 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 মানুষ তোর বিরুদ্ধে চলে গেছে, তখন কিন্তু তুই একা শক্তিশালী হয়েও কোনো লাভ নাই। তখন কি করতে হবে, যারা তোর বিরুদ্ধে অনেকজন দাঁড়ায় গেছে, তখন কিন্তু তারাই আগে চার্জ মুক্ত হবে। ঠিক ঘটনাটা এখানে ক্লোরাইড আয়নের মতো আর কি। যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে, যেহেতু ব্রাইনের ভিতরে আমরা সোডিয়াম ক্লোরাইডের জারণ জলীয় দ্রবণ বলছি, এই কারণে এর ঘনমাত্রা বেড়ে গেছে, এই কারণে এর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেড়ে গেছে। তাহলে এখানে কে আগে চার্জ মুক্ত হবে? নিয়ম অনুযায়ী হাইড্রোক্সিল যাওয়ার কথা ছিল, বাট যাবে না, যাবে কে? ক্লোরাইড। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখন গাঢ় না বলে যদি লঘু উল্লেখ থাকতো, লঘু থাকলে কি এই ঘটনা ঘটতো? না, তখন তো হাইড্রোক্সিলই মুক্ত হইতো আগে। হ্যাঁ, তাহলে যদি লঘু উল্লেখ থাকে, তাহলে এখানে একটু আমরা লিখবো ব্যতিক্রম, ঠিক আছে, কিন্তু এটা শুধুমাত্র আয়নের ঘনমাত্রার প্রভাব, এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে? গাঢ় দ্রবণের ক্ষেত্রে। এখানে একটু লিখে রাখি, গাঢ় দ্রবণের ক্ষেত্রে। আচ্ছা, যদি লঘু উল্লেখ করা থাকতো, যেমন আমি কোশ্চেনটা করলাম এভাবে, লঘু NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? তাহলে আমাদের প্রথম কাজ কি? CCAA লিখার পরে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, আর জলীয় বলার কারণে এইচ প্লাস OH মাইনাস। তাহলে এখানে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন নিচে অবস্থান করতেছে, তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। এইখানে নিচে ক্লোরাইড, যদিও আমাদের এখানে লবণটা কি ক্লোরাইড লবণ মানে হ্যালোজেনের লবণ, বাট এখানে আমাদের কি উল্লেখ আছে? লঘু। লঘু উল্লেখ থাকলে কি ঘনমাত্রা বাড়বে? হ্যালোজেনের ঘনমাত্রা বেশি? ঘনমাত্রা কিন্তু না। বেশি। তাহলে আমাদের ওই হাইড্রোক্সিলের আবার বিভবের মান বেশি, যার কারণে আমাদের হাইড্রোক্সিল থেকে অক্সিজেন হবে আর পানি হবে অ্যাজ ইউজুয়াল। পানি তো আমরা লিখি না, জাস্ট মনে মনে বললাম আর কি। ঠিক আছে, বুঝতে পারছিস এখানে কেন আমাদের ক্লোরাইড আগে চার্জ মুক্ত হইলো না? কেন হইলো না? জাস্ট লঘু উল্লেখ থাকার কারণে। আর যদি গাঢ় লঘু কিছু উল্লেখ না থাকে, গাঢ় ধরে নিতে হবে। এখানে একটু বলে দিলাম, গাঢ় অথবা লঘু উল্লেখ না থাকলে কি ধরে নিব? গাঢ় বিবেচনা করব। তাহলে আবারও বলতেছি, যদি আমাদের গাঢ়
ব্রাইন বলা থাকলে তো গাঢ় উল্লেখ হয়েই গেল আমাদের। আর যদি লঘু উল্লেখ থাকে তাহলে কোনো ব্যতিক্রম হবে না। আর গাঢ় লঘু যদি কোনোটাই উল্লেখ না থাকে তাহলে আমাদের কি উৎপন্ন হবে? কি বিবেচনা করে নিব? গাঢ় বিবেচনা করে নিব। যেমন কোশ্চেনটা হলো এরকম যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় অ্যানোড ক্যাথোডে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়? কি হবে? এখানে কি গাঢ় লঘু উল্লেখ আছে? তাহলে না। আমাদের প্রথম কাজ সি সি এ এ, তাহলে আমাদের সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এখানে জলীয় বলার কারণে এইচ প্লাস ও এইচ মাইনাস। তাহলে নিচে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর এইখানে কিন্তু গাঢ় লঘু কিছুই উল্লেখ নেই, তাহলে আমি কোনটা বিবেচনা করে নিব? গাঢ় বিবেচনা করে নিব না? গাঢ়। তাহলে গাঢ় যদি আমরা বিবেচনা করে নেই তাহলে এখানে গাঢ় কার হবে? ক্লোরাইডের গাঢ় হবে। তাহলে ক্লোরাইড যদি গাঢ় হয় তাহলে আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, বুঝতে পারছি। হুম। আচ্ছা, ক্লিয়ার। এইভাবে কিন্তু কোশ্চেন দুই ভাবেও করতে পারে। যেমন আমি তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় বলছি, তড়িৎ বিশ্লেষণের তো ক্ষেত্রে তাহলে অ্যানোডকে তো দুইটাই উল্লেখ করবি। আর যদি পরীক্ষার হলে একটা উল্লেখ থাকে যে শুধু অ্যানোডে কি উৎপন্ন হয়, শুধু অ্যানোডে কি উৎপন্ন হইতেছে, যে কোনো একটা উৎপন্ন হবে না? বা শুধু ক্যাথোডে কি উৎপন্ন হয় এটা যদি উল্লেখ থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস বলি সেটা হচ্ছে একটু ফানি কোশ্চেন ব্যাপারটা, যে হাইড্রোক্সিল যদি চার্জ মুক্ত না হয় তাহলে সে ক্যাটায়নের সাথে যৌগ গঠন করে। একটা জিনিস মনে রাখবি, হাইড্রোক্সিল, হ্যাঁ, হাইড্রোক্সিল যদি কি মুক্ত না হয়, চার্জ মুক্ত না হয়, তাহলে কার সাথে যৌগ গঠন করে? ক্যাটায়নের সাথে কি গঠন করে? যৌগ গঠন করে। তাহলে বলতো, আমরা এখানে যতগুলা ভায়োলেশন করছি, ভায়োলেশন কি করছি? ব্যতিক্রম ওয়ান লেখা আমাদের যেখানে হাইড্রোক্সিল যাওয়ার কথা ছিল সেখানে সেখানে কি আমরা হাইড্রোক্সিল দিছিলাম? কিছু কিছু ব্যতিক্রম করছিলাম না আমরা, ঘনমাত্রা গাঢ় হওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে? তাহলে বলতো এখানে পাশাপাশি আর কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইখানেও কি উৎপন্ন হবে পাশাপাশি? সোডিয়াম হাইড্রোক্সাইড। বিষয়টা কি বুঝতে পারছি? কখন আমরা এই কাজটা করব? হাইড্রোক্সিল যদি চার্জ মুক্ত না হয় সেক্ষেত্রে সে ক্যাটায়নের সাথে যৌগ গঠন করবে। যেমন মেডিকেল 18-19 সেশনে একটা কোশ্চেন ছিল এরকম, যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়। দেখি তো কোশ্চেনটার আনসার দে তো তোরা। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়? পরে কিছু এনওডে সিএল2 আর সোডিয়াম হাইড্রোক্সাইড। কি কি উৎপন্ন হবে? এখানে অ্যানোড ক্যাথোড তো উল্লেখ নাই, জাস্ট কি কি উৎপন্ন হবে সেটা বল। হাইড্রোজেন গ্যাস হবে, ক্লোরিন গ্যাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটা অপশনে ছিল এগুলা। তাহলে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস আর কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হচ্ছে মেডিকেল 18-19 সেশনে আসা কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই হলো আমাদের হিসাব নিকাশ ব্যতিক্রম ওয়ানের। এখন ব্যতিক্রম টু তে আসি। ব্যতিক্রম টু, দেখ, দুইটা ব্যতিক্রম উপরে উল্লেখ ছিল। একটা ব্যতিক্রম ছিল ঘনমাত্রার কারণে হ্যালোজেনের, একটা ছিল হ্যালোজেনের ঘনমাত্রা, আর একটা কি ছিল আমাদের তড়িৎদ্বারের প্রকৃতি। তাহলে ব্যতিক্রম টু তে আমরা কি লিখবো? তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি। মনে কর তুই কারোর সাথে মারামারি করতে গেছস, তো মারামারি করতে গেছস, হাত দিয়ে মারামারি করতেছস, জিততে পারতেছস না। যদি তোর কাছে একটা বন্দুক ধরায় দেওয়া হয় তাহলে কি তুই হারবি তখন? হারবি তখন বল?
না। তুই মারামারি করতেছস, জিততে পারতেছস না বা পায়রা উঠতে পারতেছস না। যদি তোর কাছে একটা ধারালো অস্ত্র বা একটা বন্দুক দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তুই জিতে যাবি, জেতার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ঠিক ঘটনাটা এরকমই এখানে, যে তড়িৎদ্বার হিসাবে আমি যদি মার্কারি ব্যবহার করি, জাস্ট স্পেসিফিক ভাবে কিন্তু উল্লেখ করলাম, আমি কিন্তু তড়িৎদ্বার হিসেবে অন্য যে কোনো কিছু ইউজ করি, সমস্যা নাই। প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করি বা অন্য যা খুশি তাই ইউজ করি, সমস্যা নাই। বাট যখনই আমি মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করব, তখন আমার ক্যাটায়নের পাওয়ার বেড়ে যায় বা ধাতব ক্যাটায়নের পাওয়ার বেড়ে যায়। এটা একটু জাস্ট এখানে একটু এইভাবে লিখে রাখি, যে এইচজি তড়িৎদ্বার ব্যবহার করলে, এইচজি তড়িৎদ্বার ব্যবহার করলে কি, কার কার পাওয়ার বেড়ে যায়? ধাতব ক্যাটায়নের কি বেড়ে যায়? পাওয়ার বৃদ্ধি পায়, মানে আসলে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাইরে যায় আর কি। যেমন কোশ্চেন করলাম, এইচজি তড়িৎদ্বারের উপস্থিতিতে NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? আগে আমাদের কাজ কি? সাজাবো। কিভাবে সাজাবো? সি এ এ সাজানোর পরে আমরা ক্যাটায়ন আয়ন গুলা বিভক্ত করে লিখবো। তাহলে সোডিয়াম ক্লোরাইড, আর পানি বলে দেওয়া আছে না জলীয় দ্রবণ, H+, OH-। দেখ, জলীয় দ্রবণ না বললে কিন্তু আমরা H+ আর OH- কে কিন্তু লিখতে পারবো না। আচ্ছা বলতো এখন কি হয়েছে এখানে? কি তড়িৎদ্বার ব্যবহার করছিস? মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করছিস না? আচ্ছা, মার্কারি তড়িৎদ্বার যে ব্যবহার করছিস, মার্কারি কাকে পাওয়ার বাড়ায় দিবে? মার্কারি কার পাওয়ার বাড়ায় দিবে বলতো? ধাতব ক্যাটায়নের। ধাতব। তাহলে এখানে সোডিয়ামের সোডিয়ামের। সাথে সে কি করবে? সোডিয়াম অ্যামালগাম গঠন করবে। সোডিয়ামের সাথে সে যোগ যুক্ত হয়ে সে একটা শক্তিশালী বিজারক হয়ে যাবে। সে কি হয়ে যাবে তখন? শক্তিশালী বিজারক হয়ে যাবে। তার মানে অ্যামালগাম বা মার্কারি যখন ধাতব ক্যাটায়নের সাথে যুক্ত হয়, তখন সে কি হয়ে যায় আসলে? বিজারক হয়ে যায়। এখন এখানে তো H+ আছে, তো H+-এর চেয়েও এখন কে শক্তিশালী হয়ে গেছে? সোডিয়াম শক্তিশালী হয়ে গেছে। তার মানে এখন এখানে কোন ধাতু, কে আগে চার্জ মুক্ত হবে? সোডিয়াম আগে চার্জ মুক্ত হবে। দেখ, হওয়ার কথা ছিল কার? নিচে অবস্থান করার কারণে হাইড্রোজেনের আগে চার্জ মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে অ্যামালগাম তড়িৎদ্বার ব্যবহার করার কারণে, মানে সরি, মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করার কারণে ওই ধাতুর সাথে অ্যামালগাম গঠন করছে, যেটা একটা শক্তিশালী বিজারক হয়ে যায়। তখন ওই ক্যাটায়নটা আগে চার্জ মুক্ত হবে, যে ক্যাটায়নের সাথে অ্যামালগাম গঠন করছে। আর এই পাশে যায় কি হয়েছে দেখতো, আমি কি গাঢ় লঘু উল্লেখ করছি কিছু? এই সোডিয়াম ক্লোরাইডের কি গাঢ় লঘু উল্লেখ করা আছে? তাহলে গাঢ় লঘু উল্লেখ না করে থাকলে তাহলে আমরা কি বিবেচনা করব? গাঢ় বিবেচনা করব। তাহলে এখানে কি হাইড্রোক্সিল যাবে না ক্লোরাইড যাবে? ক্লোরাইড যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ। দেখ, এই জিনিসটা বুঝতে পারছিস কিনা, একবারে সব জিনিস নিয়ে এসে পড়ছে এখানে একবারে। ক্লিয়ার? তাহলে আমি সেম কোশ্চেনটাই আরেকবার দিলাম, প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে। দেখি তো আনসার দে তো, তোরা কি কি উৎপন্ন হবে নাটকা ধরে। আনসার দে। কি উৎপন্ন হবে নাটকা ধরে বল। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর অ্যানোডে ক্লোরিন। বাকিরা? আমার কি তড়িৎদ্বার উল্লেখ আছে এবার? কি এইচজি তড়িৎদ্বার উল্লেখ আছে? তাহলে যেহেতু এইচজি সোডিয়াম তড়িৎদ্বার উল্লেখ হবে। নেই, তার মানে আবার বলে সোডিয়াম হবে। প্লাটিনাম তড়িৎদ্বার কি বন্দুকের মতো কাজ করে নাকি এখানে? তাহলে আমাদের হাইড্রোজেন হবে এখানে। আমরা তো উপরে বলে দিয়েছিলাম যে ব্যতিক্রম হিসাবে মার্কারি তড়িৎদ্বার থাকবে শুধু, প্লাটিনাম তো আর ব্যতিক্রম না।
আর সোডিয়াম ক্লোরাইড কি গাঢ় লঘু কিছু উল্লেখ আছে? যেহেতু গাঢ় লঘু উল্লেখ না। নাই, তাহলে আমরা কাকে গাঢ় বলে বিবেচনা করব এবং সেইখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। বুঝতে পারছি, যদি লঘু উল্লেখ থাকতো তাহলে না হয় হাইড্রোক্সিল আয়ন আগে চার্জ মুক্ত হতো। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে এই টপিক এই পর্যন্তই। তাহলে আমাদের আহ আমরা যদি এখন এমসিকিউ এর জন্য বলি, তাহলে তড়িৎ বিশ্লেষণের প্রভাব সৃষ্টিকারী নিয়ামক কি কি? তিনটা জিনিস আসলো না এখানে প্রভাব সৃষ্টিকারী নিয়ামক? এখানে প্রভাব সৃষ্টিকারী নিয়ামক কি কি আসলো? ব্যতিক্রম দুইটা আসলো কিন্তু। ব্যতিক্রম দুইটা কি কি আসলো? এক নাম্বার ব্যতিক্রম কি আসলো? ক্যাটায়ন আয়নের ঘনমাত্রা। তাই আসলো না? এখানে একটা ঘনমাত্রার প্রভাব আসলো। আরেকটা কি আসছে আমাদের? তড়িৎদ্বারের প্রকৃতি আসছে না? তড়িৎদ্বারের প্রকৃতি। আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির অবস্থান। তড়িৎ রাসায়নিক সারি তার মানে তড়িৎদ্বারের প্রকৃতি। আর হলো তিন নাম্বার হিসেবে আমরা বলবো তড়িৎ রাসায়নিক সারি।